যদিও আমার চ্যানেলের বিষয়বস্তু ট্রাভেল, তবু আজ সম্পূর্ণ অন্য একটা বিষয় নিয়ে আমি এই ভিডিওটা করলাম। বলতে পারেন একটা ব্যাপার নিয়ে এত দিন ধরে কচকচানি শুনে শুনে আর ধৈর্য রাখতে না পেরে এই ভিডিওটা করতে বাধ্য হলাম। দেখুন ভিডিওটা, জানি না আপনাদের ভালো লাগবে কিনা, তবে আমার মনে হলো এই ঘাত প্রতিঘাতে এবার একটা শেষ দরকার। দেখুন ভিডিওটা আপনাদের কেমন লাগে। দেখুন, মুমূর্ষ বাবাকে নিয়ে বাংলাদেশ থেকে ভারতে এসছে চিকিৎসার জন্য। অনেক আশা নিয়ে যতদিন বাবার স্নেহচ্ছায় কাটানো যায়, কিন্তু পড়তে হচ্ছে ক্ষোভের মুখে। বাড়ি কোথায়? হ্যাঁ, বাংলাদেশে বাড়ি। এখানে কি করছেন? চিকিৎসার জন্য এসেছি। চিকিৎসার জন্য? মানে কে চিকিৎসা করবে আপনাদের? চিকিৎসা চলে যান, চলে যান। আপনাদের জন্য আমাদের পেশেন্ট জায়গা নিতে পারছে না। যখন টোল করেছিল তখন মনে ছিল না? আমি তো করি। হ্যাঁ, আমি করিনি, তোমার ব্যস্ত করা ছিল। দেখুন, হ্যাঁ, তখন মনে ছিল না টোলটার কথা? তোর তো ইন্ডিয়া দরকারই নেই তোদের। না দেখেন ভাই, ইন্ডিয়া তো তোদের শত্রু দেশ। আপনারা যদি এরকম করেন তাহলে আমরা কি, তোরাই তো করছিস। একে তো অসুস্থ বাবাকে নিয়ে দুশ্চিন্তা, তার উপরে এইরকম ফিরে যাওয়ার হুমকি। এটা কি সত্যি কাম্য ছিল? কিন্তু যারা চলে যেতে বলছে তারা কি সত্যিই দোষী, অমানবিক? এতদিন তো তারাই নানা রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। তবে আজ কেন এই পরিস্থিতি? আজ এই পরিস্থিতি তৈরি করেছে এরা। দেখুন একবার অতি পরিচিত ভাইরাল এই ভিডিওগুলো। বাংলাদেশ জিতলো ভাই, এত খুশি হইতাম না যত খুশি হয়েছে অস্ট্রেলিয়া জিতলো ভাই। অনেক খুশি ভাই, আমরা অনেক খুশি। ইন্ডিয়াকে সবচেয়ে অপছন্দ করি এবং তাদের মাটিতে এই বাটপাত দলকে হারাইছে, তারা সবচেয়ে বেশি খুশি। আমি বলবো যে ইন্ডিয়া হারা মানেই আমাদের কাছে পৈশাচিক আনন্দ। অ্যাজ এ ক্রিকেটে মানে হচ্ছে আমাদের কাছে আজকে মনে হইতেছে যে অস্ট্রেলিয়া জিতছে না, আজকে বাংলাদেশ কাপ দিচ্ছে ভাই। ওভারঅল মানে এটা মানে কি যে আনন্দ লাগতেছে এটা বলে বুঝাইতে পারবো না। ওভারঅল আমরা ভাই ঈদ পালন করতেছি, ঠিক আছে। আমরা চাচ্ছিলাম হচ্ছে ইন্ডিয়ার পরাজয়, এবং ইন্ডিয়ার পরাজয়ে যতটা না অস্ট্রেলিয়া জিতাই খুশি হয়েছি, তার চেয়ে বেশি খুশি হয়েছি ইন্ডিয়া পরাজিত হওয়ার কারণে। 2015 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া আমাদের কারচুপি করে কোয়ার্টার ফাইনালে হারাইছে। 2018 ওয়ার্ল্ড কাপে হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ান সাপোর্টাররা আমাদের মানে বাংলাদেশ পাকিস্তান ম্যাচও ইন্ডিয়াকে সাপোর্ট করছে। এমা, এটা কি বললে খোকা? আমি তো বুঝলাম না, দেখি আরেকবার শুনি। বাংলাদেশ পাকিস্তান ম্যাচও ইন্ডিয়াকে সাপোর্ট করছে। না, আমি ঠিক বুঝলাম না। বাংলাদেশ পাকিস্তান ম্যাচে কিভাবে ইন্ডিয়াকে সাপোর্ট করা যায়? আপনারা বুঝেছেন? এই তো অবস্থা। বর্তমানে কলামামনি নামে একটি মেয়ে নেট দুনিয়াতে খুব কুখ্যাতি লাভ করেছে। সেই কলামামনি কি বলেছে একটু শুনে নেওয়া যাক। ভারতের বিপক্ষে যদি কলা গাছে খেলে আমরা সেই কলা গাছের সাপোর্টার হব, কিন্তু ভারতের সাপোর্টার হব না। বাংলাদেশিরা এখানে অস্ট্রেলিয়াকে সমর্থন করলে ভারতের কোনো অসুবিধাই ছিল না। আসলে এই ছেলেমেয়েগুলো যতটা না অস্ট্রেলিয়াকে সমর্থন করছে, তার থেকে শতগুণ ঘৃণার বিষ উগরে দিয়েছে ভারতের ওপরে। ভারতকে অপমান করাটাই যেন তাদের ছিল একমাত্র উদ্দেশ্য। যে কোনো গর্বিত ভারতবাসীর অন্তরে আঘাত লাগাটা এতে স্বাভাবিক। সেই আঘাতের বহিঃপ্রকাশই হচ্ছে এই ক্ষোভ। এদের কি কোনোভাবে দোষী বলা যায়? চলুন শুনে নি এ বিষয়ে অন্যান্য বাংলাদেশি ভাইয়েরা কি বলছে। দার্জিলিংয়ে যে হোটেলটা বন্ধ করেছে বাংলাদেশিদের জন্য, উনি কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে। তবে একটা জিনিস কিন্তু বাংলাদেশিদের কাছে প্রত্যাশিত করে না ভারতীয়, আর সেটা হল এই ক্রিকেটে হেরে গেছে আর এরকম ঈদ উদযাপন, যেটা করা মোটেও উচিত হয়নি ওই বাংলাদেশ। এটা মোটেও করা উচিত হয়। আজ বাংলাদেশ যদি ফাইনালে হারতো আর সেই আনন্দটা যদি ভারত করত, তাহলে আপনাদের কেমন লাগ বলেন তো? তাই এই ধরনের কাজ থেকে আপনাদের বিরত থাকতে হবে। ভবিষ্যতে এরকম কাজ থেকে আপনারা বিরত থাকবেন, এটাই আপনাদের কাছে আশা করি। বাকিটা জানি না। যদি এরকম করতেই থাকেন তাহলে আপনাদের নাম সারা বিশ্বে থার্ড ক্লাসের খাতায় চলে যাবে। দেখো, একটা দেশকে সম্মান করাই যায়, তার মধ্যে কোনো অসুবিধা নেই। কিন্তু একটা দেশকে অসম্মান করে আরেকটা দেশকে সম্মান করা, এর মধ্যে অনেক অসুবিধা। দাদা, এই একটা মেয়ে বলছে, কয়েকটা ছেলেরা বলছে ইন্ডিয়া হালে তারা খুশি, তারা ঈদ মুবারক, কিন্তু আমরা সবাই বলি নাই। এই বললে আমাদের সবাইকে দোষারোপ করবেন না। আমরা বাঙালিরা প্রতিবেশী দেশ হিসেবে ইন্ডিয়াকে যত্ন করি, অযথাই আমরা বাড়াবাড়ি কইরা দেশে মানে প্রতিবেশী দেশের সাথে আমাদের সম্পর্কটা নষ্ট না করাই ভালো। কারণ ইন্ডিয়া যদি আমাদেরকে পণ্য বৈকট করে দেয়, আমরা ওরা বিপদে পড়ে যাব।
চিনি যদি বন্ধ করে দেয় আমরা বিপদে পড়ে যাব, যদি আমাদের আলু বন্ধ করে দেয়, আমাদের পেঁয়াজ বন্ধ করে দেয়, আমরা বিপদে পড়ে যাব। সব দিক থেকে আমরা ইন্ডিয়া থেকে সাপোর্ট পাই। অতএব অযথা ইন্ডিয়াকে নিয়ে ট্রল করে আমাদের সম্পর্কটা নষ্ট করার দরকার নাই। কিছু সংখ্যক মানুষরা ইন্ডিয়াকে নিয়ে ট্রল করিয়া মনে করে আমাদেরকে বিপদে ফেলাচ্ছে। স্বাভাবিকভাবেই দেশকে অপমান করায় প্রতিবাদের ঝড় উঠেছে ভারতীয় মিডিয়াতেও। এটা তো কোনোভাবেই কোনো দেশের নাগরিক সহ্য করবে না যে অন্য একটা দেশ তাদের দেশকে এভাবে অপমান করছে, তাও আবার সেই দেশটা যাকে বিভিন্ন বিষয়ে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেই। जब बांग्लादेशी फैंस को भारत को मैं गाली देते देखता हूं तो मुझे उन पर सिर्फ और सिर्फ तरस आता है। ऐसी बात तो वही आदमी कर सकता है जिसे ये पता नहीं है कि वो आया कहां से है, उसकी आइडेंटिटी क्या है। पहली बात तो चपड़गंजों, एक बात सुनो क्लियरली, जिस बांग्ला भाषा में तुम भारत को गाली दे रहे हो, जिस भाषा में तुम भारत को दुश्मन मुल्क बता रहे हो, वो भाषा खुद भारत में पैदा हुई। जिस बांग्लादेश मुल्क में आज तुम चैन की जिंदगी जी रहे हो, अगर भारत नहीं होता तो वो देश ही नहीं बनता। अगर भारतीय फौज दखल न देती तो तुम वेस्ट पाकिस्तान की एक कॉलोनी बनकर रह जाते। जिस भारत से तुम इतनी नफरत करते हो वही भारत तुम्हारे करोड़ों लोगों का घर बना हुआ है। जिस भारत की हार पर तुम इतना नाच रहे हो, विदेशों में इसी भारत के नाम पर तुम अपने होटल, रेस्टोरेंट या डिपार्टमेंटल स्टोर का नाम रखते हो, क्योंकि तुम्हें भी पता है कि विदेशों में भारतीय पहचान की क्या इज्जत है। और तो और अपने जिस राष्ट्रगान आमार सोनार बांग्ला पर तुम्हें इतना नाज है, वो भी एक भारतीय रविंद्रनाथ टैगोर जी ने 1905 में लिखा था। इसलिए जब मैं कुछ बांग्लादेशियों को भारत को गाली देते हुए देखता हूं, भारत की हार पर नाचते देखता हूं, तो मुझे इन पर गुस्सा नहीं, तरस आता है। क्योंकि दुनिया में उस इंसान या कौम से, याद रखिए इंपॉर्टेंट लाइन है, दुनिया में उस इंसान या कौम से ज्यादा बदनसीब और कोई नहीं जिसे पता ही नहीं है कि उसकी पहचान क्या है। বাংলাদেশকে স্বাধীন করার পেছনে ভারতের অবদান কিন্তু বাংলাদেশের নতুন প্রজন্মের মুখেও শোনা যায়। যে বর্বরতাটা হয়েছে আমাদের সাথে, হ্যাঁ, যেইভাবে আমাদের মা বোনদের মানে এক কথায় হলো কি মানে পৈশাচিকভাবে নির্যাতন করা হয়েছে, রেপ করা হয়েছে, এরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, হ্যাঁ, মানে মা বোনেরা, সত্যি কথা বলতে, হ্যাঁ, আমাদের এই জিনিসটা এতটা জঘন্য পর্যায়ে চলে গেছিল পাকিস্তান। আচ্ছা, ভারতের মানুষরা কি এরকম কিছু একটা করছে? আমাদেরকে হত্যা করার চেষ্টা করছে? আমাদের মায়েদের বা আমাদের বোনদের কি রেপ করার চেষ্টা করছে? আমাদের বাংলাদেশি যারা আছে তাদের কাছে আমার এই প্রশ্ন যে এটা কি করার চেষ্টা করছে? কখনোই কিন্তু না। ভারতীয়রা কখনোই এটা করার চেষ্টা করে। তাহলে আমরা কেন ভারতীয়দের প্রতি এতটা ঘৃণা পোষণ করব? হ্যাঁ, মানে যেটা করা উচিত ছিল কিন্তু পাকিস্তানিদের প্রতি। 1971 ওয়ার যখন হয় তখন যদি ভারত বাংলাদেশকে সাপোর্ট না করতো, বাংলাদেশের যুদ্ধে যদি সরাসরি ইনভলভড না হতো, তাহলে বাংলাদেশের যুদ্ধ জয় কখনোই সম্ভব ছিল না, কখনো স্বাধীনই হইতো না, তাই না? ইন্ডিয়া আমাদের হচ্ছে সাপোর্টার, সহযোগী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র। ইন্ডিয়া না হলে বাংলাদেশের আসলে জন্ম হতো না, ইন্ডিয়া না থাকলে। ইন্ডিয়া ইজ এ সাপোর্টিভ কান্ট্রি ফর আস। I like India. In our freedom war, India supported us, and still now they are supporting us. খেলা নিয়ে ভারতের প্রতি বাংলাদেশের এত বিদ্বেষ কেন? কেন এমন করে বলল ছেলেমেয়েগুলো? আসল কারণটা কি? আসুন শোনা যাক। 2015 সালের বিশ্বকাপে আসলে ভারত আর বাংলাদেশের যে খেলাটা, তো ওইখানে কিন্তু ওরকমই হয়েছিল যে আসলে আম্পায়ারদের এরকম হয়ে গেছিল, আম্পায়ারদের ভুল ডিসিশন হয়, অনেক কিছুই কিন্তু হয়। হ্যাঁ, আমরা মেনে নিলাম যে ওইখানে কিছু একটা হয়েছে যার জন্য এরকম ডিসিশন হয়েছিল, বা বাংলাদেশের বিপক্ষে গেছে, সেগুলো বাংলাদেশের পক্ষে যাইতে পারতো। কিন্তু তার জন্য আমি কি একটা দেশকে এতটা ঘৃণা করতে পারি? আমি মনে করি কখনোই না। সত্যি কথা, আমারও ওই জিনিসটা দেখে একটু খারাপ লাগছিল আসলে ওই ম্যাচটা দেখার পর, যে কেন মানে বাংলাদেশের বিপক্ষে গেল জিনিসগুলো, ওইটার জন্য আমারও খারাপ লাগছিল, অনেক খারাপ লাগছিল। কিন্তু হ্যাঁ, যেহেতু নিজের দেশ, তাই না, এটা খারাপ লাগবে স্বাভাবিক, কিন্তু তার জন্য কি আমি একটা দেশকে এতটা ঘৃণা করবো? কখনোই না। 2015 বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ঠিক কি হয়েছিল? আইসিসির নিরপেক্ষ আম্পায়ারদের সিদ্ধান্তগুলো এদিন কতটা নিরপেক্ষ ছিল সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। এই প্রশ্ন শুধু টাইগার সমর্থকদেরই নয়, ধারাভাষ্য দিতে থাকা ক্রিকেট বিশেষজ্ঞদেরও। 10 রানে থাকা রায়নাকে করা মাশরাফির বলটা নিশ্চিতভাবেই উইকেটে লাগতো। রিভিউ নেওয়ার পরও ওটা আউট দেওয়া হলো না, কারণ প্রথমেই মাঠের আম্পায়ারের যে তাতে সায় ছিল না। ওই রায়নাই পরে 65-র ক্যামিওতে ভারতীয় ইনিংসকে দিলেন গতি। This game's about millimetres, isn't it? That like is 1 millimetre outside. A half a stitch, boys. They can't believe how unlucky that. 137 রান একাই করেছেন রোহিত শর্মা। তবে ওর তো সেঞ্চুরি হয় না যদি আলিমদার আর ইয়ান গোল্ড ওভাবে বেঁকে না বসতেন। কোমরের ওপর ফুল টস বল দিলে তবেই না নো ডাকার কথা। একে তো রোহিত দাঁড়িয়েছিলেন ক্রিজের বাইরে, তার উপর বলটাও আসছিল নেমে।
এমন পরিস্থিতিতে সাধারণত আম্পায়াররা একে অপরের সাথে কথা বলেন, সাহায্য চান টিভি আম্পায়ারের। তবে ওসবের ধার না ধরে পাকিস্তানি আলিম দার আর ইংলিশ ইয়ান গোল্ড কি নো বল ডাকতে একটু বেশি তাড়াহুড়ো করে ফেললেন না? From Ian Gould was very, very quick. So I wonder if Alim Dar had the hand up right away. ওতেই শেষ না, গেল 2 ম্যাচে টানা সেঞ্চুরি করা মাহমুদুল্লাহ উইকেটে জমে গিয়েছিলেন। শামির বাউন্সারে মারা হুক শটটা 6 তো হয়েই যাচ্ছিল। ধাওয়ান ক্যাচটা নিয়েছেন ঠিকই, তবে ওর পাজে বাউন্ডারি ছোঁয়নি সেই প্রমাণ কই। রিপ্লের কোনো অ্যাঙ্গেলেই পরিষ্কার বোঝা যাচ্ছিল না ক্যাচটা ক্লিন কিনা। বেনিফিট অফ দ্য ডাউট যেখানে ব্যাটসম্যানের পক্ষেই যায়, সেখানেও ব্যতিক্রম ঘটিয়ে রিয়াদকে পাঠিয়ে দেওয়া হলো সাজঘরে। সিদ্ধান্তগুলো পক্ষে আসলে ম্যাচের ফল তো অন্যরকম হতেই পারত। এই ম্যাচে কিন্তু আম্পায়াররা কেউই ভারতীয় ছিলেন না। ম্যাচের একজন আম্পায়ার ছিলেন ইয়ান গোল্ড, যিনি ইংল্যান্ডের লোক, আর অপরজন আলিম দার, যিনি কিনা পাকিস্তানের লোক। আর থার্ড আম্পায়ার ছিলেন অস্ট্রেলিয়ার স্টিভ ডেভিস। একই সাথে ম্যাচ রেফারির ভূমিকায় ছিলেন শ্রীলঙ্কার রোশন মহানামা। এই ম্যাচে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে কিন্তু ভারতীয়রাও সরব হয়েছিলেন। अरे भाई दूध का दूध पानी का पानी कौन करेगा? अंपायर काय के लिए है? वो थर्ड अंपायर जो ऊपर बैठा हॉलिडे पे नहीं आया हुआ, वो छुट्टी मनाने नहीं आया हुआ, उसे काम पे लगाओ। उसको सिर्फ इतना ही फोन करके कहना था और गेम रुकने का सवाल ही नहीं था। 3 सेकंड में पता लगेगा। आपने थोड़ी सी गलती कर दी है, देखिए ये बहुत अहम डिसमिसल है, आप इसको करेक्ट कीजिए। वो कर सकता था, ठीक है, हमारी दाल में काला आ जाता, लेकिन फेयर जस्टिस, बिल्कुल वो न्याय होता। पर ठीक है सर, उस दिन बांग्लादेश को मिला, बांग्लादेश लकी हो गए इसमें, आज इंडिया लकी हो गई। देखे ये मैंने सुना था एक बार मेरे ख्याल में ये लेवल हो जाती है। देखो हमने ऊपर वाले ने ना लेवल किया है काम। नहीं लेवल की बात नहीं। आप बांग्लादेश का सोचिए, करोड़ों लोग दूध में उनके मक्खी डाल के उनको दे रहे हैं, क्या पियो? नहीं पी सकता है आदमी। देखो हमने इस शो को शुरू करने से एक बात कही थी, पहले एक बात कही थी कि योद्धा वही जो जूझे रण के अंदर, मित्र वही जो समय पे काम आए, और योगी यति मानव की मति सत्य मार्ग पे चल के ही परम पद पाए। तो सत्य तो नहीं छोड़ेंगे गुरु, और सत्य ये है कि वो टाइम के ऊपर मैच का टर्निंग पॉइंट। सत्य ये भी है कि उस दिन इंग्लैंड के खिलाफ बांग्लादेश के पक्ष में हो गया, आज उनके खिलाफ हो गया। बट कहीं पे जो शरीफा कह रहे हैं और जो हम कह रहे हैं कि अगर आपके पास थर्ड अंपायर हैं, आपके पास इतने सारे कैमरा, इतने सारे एंगल पे रिप्ले हैं, तो आप उनको यूज करिए, क्योंकि ऐसे मौकों पर अगर आप यूज नहीं करें, हम इंडियन फैंस हैं, हम लोग इंडियन हैं, इंडियन फैंस हैं, शोएब भी आज शायद हमको ही सपोर्ट कर रहे हैं, पर हम सबका ये मानना है कि वो जो हुआ वो ठीक नहीं हुआ और उसे रोका जा सकता था पर नहीं रोका। Well, it's a wrong decision, and when you have the option of actually going up and checking, especially when Rohit Sharma hit, he probably thought it was 6 anyway, and he'd already made the call. It's still an option to go up and check, and those decisions are allowed. You can go up and check those decisions. So very strange. I think Bangladesh will feel very hard done by there, because from 90 to 137, and he scored those runs very, very quickly. Just got another partnership going, and India probably wouldn't have got to 300 if that decision would have been changed at that point. আম্পায়ারের ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে ভারতীয়দের প্রতিবাদের কথা বাংলাদেশের টেলিভিশন মিডিয়াতেও সম্প্রচারিত হয়েছিল। চরম সমালোচনা উঠেছে আম্পায়ারদের সিদ্ধান্তের ক্ষেত্রে, যে সমালোচনা শুধু বাংলাদেশে নয়, গোটা ক্রিকেট বিশ্বে আলোচিত হচ্ছে। বিশেষ করে ডিভিলিয়ার্স, শেনওয়ার্ন, ভিভিএস লক্ষণ সহ ভারতীয় গণমাধ্যমগুলোতেও এই সমালোচনা আসছে। এই ছেলেটির দিকে তাকান, মুমূর্ষু বাবাকে নিয়ে বাংলাদেশ থেকে ভারতে এসছে চিকিৎসার জন্য, কিন্তু পড়তে হচ্ছে ক্ষোভের মুখে। এর জন্য কারা দায়ী? এদের নিয়ে দেশের লোকের কি মনোভাব, আসুন শোনা যাক। ইন্ডিয়ান ভিসা বন্ধ হয়নি বাংলাদেশিদের জন্য। ইন্ডিয়া তার ট্রিটমেন্টের দরজা খুলে রেখেছে, বিজনেসের দরজা খুলে রেখে, ট্যুরিস্টদের দরজা খুলে রেখে। ওই কিছু বাংলাদেশ ট্রল করছে, তাদের দিয়ে তো তাদের জন্য তো সম্পূর্ণ বাংলাদেশ দায়ী হতে পারে না। ট্রল করেছে মাত্র 15, 20, 25%, 30% লোক ট্রল করেছে, বাকি 70% লোক কিন্তু এই ট্রলের সাথে নাই। তাই 30%-এর জন্য পুরো দেশ দায়ভার নিতে পারবে না। 30% লোকের জন্য সম্পূর্ণ বাংলাদেশ দায়ী থাকবে না। সেটা ওই 30%-এর যে 30% করেছে তাদেরকে
আপনারা চিহ্নিত করে ভবিষ্যতে তাদের ভারতে জানি না ঢুকতে দেওয়া হয়, ভিসা বন্ধ, মানে তাদের জন্য জানি ভিসা রেস্ট্রিকশন করে দেয়, সেই ব্যবস্থা আপনারা করতে পারেন। কিন্তু সেই 30%-এর জন্য সম্পূর্ণ বাংলাদেশিকে, মানে সম্পূর্ণ বাংলাদেশিদের দায়ী করবেন। যারা ট্রল করেছে তাদের ভিডিও চিহ্নিত করে রাখুন, তারা যেন ভবিষ্যতে ভারতে ঢুকতে না পারে। কিন্তু বাকি যারা ট্রল করেনি, যারা অলওয়েজ ভারতের সাথে আছে, তাদের সাথে এমন কিছু করবেন না, এমন কঠিন কিছু করবেন না যাতে তাদের সমস্যা হয় ভবিষ্যতে ভারতের। হ্যাঁ, ভারতে এই যে মানে ব্যান জিনিসটা, তাই না, ব্যান করা হবে কি, সেটা হলো বাংলাদেশিদের ঢুকতে দেওয়া হবে না, তাই না। বাংলাদেশি যারা আছে ট্যুর করতে যাবে তারা হলো মানে তাদেরকে ব্যান করা হয়েছে, নিষেধাজ্ঞা করা হয়েছে, তাই না। তো এই বিষয়টা না আমার কাছে একদিক দিয়ে আসলে ঠিক মনে হইতেছে, কারণ বাংলাদেশিরা যা করছে ওই দিন, বাংলাদেশে যা করছে, আমরা বাংলাদেশি হয়ে বলতেছি জিনিসটা, বাংলাদেশে যেটা করছে সেটা হলো কি, মানে একটা দেশের সাপোর্ট করা বা না করা ওইটা কিন্তু মেইন বিষয় না। মেইন কথা হচ্ছে ওইখানে যেইভাবে মানে এক কথা বলতে গেলে বন্য উল্লাস করা হয়েছে, মানে যে উল্লাসটা কখনো মানা যায় না। আমার মনে হয় না পাকিস্তানিরাও এরকম উল্লাস করবে। হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে পাকিস্তানিরাও যে এরকম উল্লাস করবে আমার মনে হয় না, কারণ পাকিস্তানে কিন্তু বলতে গেলে 99%ই কিন্তু ভারতীয় হেটারই হওয়ার কথা, তাই না, যতদূর আমরা জানি। পাকিস্তানিদের আমরা কখনোই শুনি নাই যে ভারত হারছে দেখা ঈদের মতো আনন্দ করছে। হ্যাঁ, ঈদের যেরকম আনন্দ হয়, কিন্তু বাংলাদেশে সেটা করছে। এটা কিন্তু আসলে মানে আমি বাংলাদেশি হিসেবে আমি অন্তত অনেক বেশি আঘাত পাইছি জিনিসটাতে, সত্যি কথা যেটা, এটা আমার মত। এগুলারে পিটানো উচিত, আর এগুলা মাপ চাওয়া উচিত অনলাইনে এসে। আমার তো উচিত এগুলোর মামলা দেওয়া, জেলে ঢোকানো উচিত। সিরিয়াসলি আমি মনে করি এটা দেশদ্রোহী কাজ। দেশদ্রোহী অবশ্য দেশের ভিতরে হইতে হয়, কিন্তু বন্ধু দেশ যেহেতু, তাদের হেল্প সব কিছু দিয়ে আমরা 1971 সালে মানে কি বলে জয়লাভ করছি, স্বাধীনতা পাইছি, ভাষা পাইছি। তো সেক্ষেত্রে আমিও মনে করি এটা ওয়ান কাইন্ড অফ রাষ্ট্রদ্বৈত সেডিশনের ভিতরে পড়ে আমার মনে হয়, রাইট। ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ক্রিকেটের প্রতীক রয়্যাল বেঙ্গল টাইগারের পুতুল ছিঁড়ে ফেলার একটা অভিযোগ উঠেছে। এটা সত্যি অন্যায় হয়েছে। যে কোনো দেশের জাতীয় প্রতীককে অপমান করা গুরুতর অন্যায়। তাদের হয়ে, ভারতবাসী হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তাদেরও উচিত সোশ্যাল মিডিয়াতে এই অপরাধের জন্য ক্ষমা চেয়ে নেওয়া। কিন্তু এই ছেলেগুলোর প্রতিক্রিয়াতে একবারও সেই প্রসঙ্গ উঠে আসেনি। তার মানে কি এটা ধরে নেওয়া যায় যে ওদের মধ্যেও নিজের দেশের ক্রিকেটের প্রতীককে নিয়ে কোনো মাথা ব্যথা নেই? ওদের মধ্যে যে মানসিকতা তৈরি হয়েছে তা কিন্তু শুধুমাত্র ভারত বিদ্বেষী মানসিকতা। তবে এই প্রসঙ্গে বারে বারে একটা চ্যানেল, না কোনো টিভি চ্যানেল না, ইউটিউব চ্যানেল সমানে ইন্ধন জুগিয়ে যাচ্ছে। ওই যে একটা কথা আছে না, গায়ে মানে না আপনি মোড়ল, সেইভাবে নিজেদের মন গড়া কথা বলে ব্যাপারটাকে আরও উস্কে দিচ্ছে। আপ্রাণ চেষ্টা করছে এই শত্রুতা যেন শেষ না হয়। আর সবথেকে বড় কথা, বলতে বাধ্য হচ্ছি, যেসব কথা তারা বলছে সেই ব্যাপারে একটু পড়াশুনো করে কথাগুলো তথ্যসহ পরিবেশনা করলে ভালো হয়। এরকম টাই শ্যুট পরে সাহেববাবু সেজে অশিক্ষিতের মতো কথা বললে সত্যিই হাসি পায়। আসুন আপনাদেরও একটু শোনাই। আমরা যদি ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে আজ নিরাপত্তা দেওয়া বন্ধ করি, তাহলে কাল থেকেই সেই রাজ্যগুলোতে শুরু হবে ভারত বিরোধী আন্দোলন। শুনলেন? নিশ্চয়ই হেসেছেন। আরও শুনুন চিকিৎসা প্রসঙ্গে খোকাবাবু কি বলছেন। আমরা ভারতের চিকিৎসা নিতে না গেলে কিংবা ঘুরতে না গেলে বসে যায় কলকাতার অর্থনীতি। আরে দাঁড়ান, আসল সত্যটা শুনুন খোকাবাবু। বেশিরভাগ মানুষ যারা বাংলাদেশ থেকে মেডিকেল ভিসায় ভারতে চিকিৎসা করাতে আসে, তারা কিন্তু পশ্চিমবঙ্গের যে সরকারি হসপিটালগুলো রয়েছে সেই হসপিটালগুলোতে সম্পূর্ণ বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা নিচ্ছে। তারা এখান থেকে চিকিৎসা নেবে এবং তারপরে বাংলাদেশে গিয়ে বলবে আমরা তো টাকা পয়সা খরচ করি। হ্যাঁ, টাকা পয়সা কিছু খরচ করে, ওই যে প্রতিটি হসপিটালে যে দালাল থাকে সেই দালালদের কিছু পয়সা করি দিতে হয়, তাহলেই হয়ে যায়। সেই দালালদের মাধ্যমে তারা চিকিৎসা পরিষেবা নিচ্ছে। বাংলাদেশের জনগণ বাংলাদেশের সরকারকে ট্যাক্স দেয়, ভারত সরকারকে ট্যাক্স দেয় না, পশ্চিমবঙ্গ সরকারকে ট্যাক্স দেয় না। আর আমাদের রাজ্যে যে হসপিটাল, ভারতবর্ষের যে হসপিটাল, সেগুলো কিন্তু ভারতীয় নাগরিকদের, ভারতীয় জনগণের ট্যাক্সের টাকায় চলে। এখানে এসে বাংলাদেশ থেকে যারা আমাদের শত্রু মনে করে, যারা আমাদের পরাজয়ে পৈশাচিক আনন্দ পায়, তারা কেন বিনা পয়সায় চিকিৎসা নেবে? না, ভারতকে আপনাদের এত সাহায্য করতে হবে না, আপনাদের সাহায্যের দরকার নেই ভারতের। আপনারা কি পারবেন ভারতে না এসে থাকতে? শুনুন কেন বাংলাদেশ থেকে লোকে আসে ভারতে। মন দিয়ে শুনবেন কিন্তু, যাতে পরের বার নিজেকে হাস্যকর না বানিয়ে একটু ঠিকঠাকভাবে উপস্থাপনা করতে পারেন। ডাক্তার আসলে অনেক ভালো এখানে, অনেক আমাদের যে কোথা থেকে বাংলাদেশ আসছে এই কথা বললে অনেকটা আমাদের এখানে আমাদের সময় দেয়, অনেক সময় নিয়েও দেখে।
আর বাংলাদেশে এতটা সময় নেয় না যতটা সময় এখানে নেয়। বাংলাদেশে আর এখানে পার্থক্যের মধ্যে রিপোর্টের মধ্যে অনেকটা পার্থক্য পাইছি। বাংলাদেশে আমি কিছু রিপোর্ট করাইছিলাম, কিছু থাইরয়েডে করাইছি আর লিভারে করাইছিলাম। বলছিল যে আমার থাইরয়েডের পয়েন্ট নাকি অনেক বেশি, তো এখানে যে করানোর পরে দেখলাম থাইরয়েডের পয়েন্ট অনেকটাই কম। আরেকটা আপনার যে লিভারের জন্য যে চিকিৎসাটা বাংলাদেশে করছিলাম, প্রায় পপুলারে 20,000 টাকা নিয়েছিলাম আমার টেস্টের জন্য। নেওয়ার পরে ওই বলতেছে যে আমার লিভারে নাকি সমস্যা। তো এই কথা বলার পরে আমার মনের ভিতরে একটা ভয় ঢুকে গেল। ভয় ঢোকার পরে আমি কলকাতা আসলাম। আসার পরে আমি ডাক্তারকে দেখানোর পরে বললো যে তুমি রিপোর্টগুলি করো, দেখা যাক কী হয়। তো রিপোর্টগুলি করানোর পরে দেখলো রিপোর্টগুলি ভালো, অনেকটাই ভালো আসছে, তেমন কোনো সমস্যা হয় নাই, সবই নর্মাল। তাহলে বাংলাদেশের সাথে এই দেশে অনেকটা ডিফারেন্স হয়ে গেল। ওইখানে টাকা আমার গেল আর আপনার রিপোর্টও ঠিক আসলো না। এখানে আপনার অ্যান্ডোস করাইছে, আলট্রা করাইছে, তারপরে এমআরআই করাইছে, এগুলো রিপোর্টে ব্লাড রিপোর্ট করাইছে, সবগুলোই ফিট আসছে, কোনোটাই আপনার আসে নাই, কোনো রিপোর্ট খারাপ আসে না। কিন্তু বাংলাদেশ থেকে তারা বলতেছে যে আপনার লিভারের সমস্যা। তাই এগুলো তো মনে করেন আমাদের খুবই সমস্যা। ওখানে যদি ডাক্তাররা বলে সমস্যা, আমাদের মনের ভিতরে ভয় ঢুকে যায়, তাই না? তাই এখানে যদি ইন্ডিয়াতে আসে ডাক্তার দেখায় রিপোর্ট করে যদি ওটা ভালো পাই, তাই আমাদের দেশে তাহলে মেশিন খারাপ। এবার শুনুন কোভিডের ভ্যাকসিন প্রসঙ্গে খোকা বাবুর প্রতিবেদন। ভারতকে বাংলাদেশ অগ্রিম ভ্যাকসিনের টাকা দিয়ে রেখেছিল। সময় মতো ভ্যাকসিন ডেলিভারি দিতে না পেরে সান্ত্বনা হিসেবে বাংলাদেশকে কয়েক লাখ ভ্যাকসিন ফ্রিতে দেয় ভারত। অনলাইনে আর্টিকেল আছে, পড়ে নেওয়ার অনুরোধ রইল ভারতীয়দের কাছে। খোকাবাবু শুনুন, এই বিষয়েও পড়াশোনাটা ঠিকঠাকভাবে করা নেই আপনার। সেজেগুজে স্নো পাউডার মেখে থপথপ করে ক্যামেরার সামনে এসে যা হোক কিছু একটা বলে ফেললেই হয় না, ঠিকঠাক ডেটা জেনে আসতে হবে। তো অনলাইনে আর্টিকেল পড়ার ওসব ফাঁকা আওয়াজ দিয়ে সস্তার ভিডিও বানালে হবে? এইভাবে দেখাতে হবে তো, না হলে অ্যাটলিস্ট লিঙ্ক দিয়ে দিতে হয়। নিউজ চ্যানেলে কেউ মুখ দেখাতে আসে না। তবে হ্যাঁ, এতে ইংরেজিতে লেখা আছে, হয়তো একটু কষ্ট হবে আপনার পড়তে। ভিডিওটা পজ করে পড়ে নেবেন। এবার আসি আর একটা হাস্যকর মন্তব্যে, শুনুন। বাংলাদেশকে লাঞ্ছিত করতে পিছিয়ে ছিল না ভারতের টেলিভিশন স্টার স্পোর্টস। বাংলাদেশকে নিয়ে ব্যঙ্গাত্মক প্রোমো করে তারা। বাংলাদেশিরা ভারতীয়দের এই অপমান মেনে নিতে পারেনি। উফ বাবারে, স্টার স্পোর্টস নাকি ভারতের চ্যানেল? শুনে নিন খোকাবাবু, আপনার অশিক্ষিত পরিবেশনার জন্য প্রচুর পরিশ্রম করতে হয়েছে। নিন, শিখে নিন, আমি পড়ে দিচ্ছি, শুনে নিন। স্টার স্পোর্টস ইজ আ গ্রুপ অফ সাউথ এশিয়ান পে টেলিভিশন স্পোর্টস চ্যানেল owned by Disney Star, which is wholly owned by Disney India. ঘাবড়ে গেলেন তো? wholly owned by Disney India শুনে? শুনুন এখানে কি বলছে। Walt Disney Company India, also simply known as Disney India, is the Indian subsidiary of the Walt Disney Company headquartered in Mumbai, Maharashtra. ঠিক আছে, এবার বলে দিচ্ছি সাবসিডিয়ারি মানে কি। দাঁড়ান। A subsidiary company or daughter company is a company owned or controlled by another company which is called the parent company or holding company. এবার নিশ্চয়ই বুঝেছেন নিজের ভুলগুলো। আপনি যাদের খবরের কাউন্টার করছেন তারা কিন্তু আপনার থেকে অনেক বেশি ডেটা সমৃদ্ধ এবং শিক্ষিত। রীতিমতো যোগ্যতার পরীক্ষা দিয়ে ওই জায়গায় এসছে। 500-700 টাকার স্ট্যান্ড কিনে তাতে ক্যামেরা বসিয়ে স্নো পাউডার মেখে নেমে পড়েনি খবর পরিবেশন করতে। এই বিষয়গুলো মনে রাখবেন। কোমরে গামছা বেঁধে ঝগড়া করার জায়গা নিউজ প্ল্যাটফর্ম না। যাকগে, এনাকে শিক্ষিত করতে আসা আমার এই ভিডিওর মুখ্য বিষয় না। যে জন্যে আসা সেটা বলি। আমরা প্রতিবেশী দেশ, বন্ধু দেশ, একে অপরের প্রতি সংবেদনশীল হওয়া দরকার। ভারতের বাঙালিদের অনেক আত্মীয় আজও বসবাস করছেন বাংলাদেশে। আপনাদেরও অনেকে আছেন ভারতে। সরকারি স্তরে বা রাজনীতির ক্ষেত্রে কি হচ্ছে জানার দরকার নেই। আমরা নিজেদের মধ্যে কি সুসম্পর্ক বজায় রাখতে পারি না? যাদের জন্য আজ আমাকে এই ভিডিওটা করতে হয়েছে তারা হয়তো কোনোদিন ভারতে আসবে না। ধরে নিলাম তারা চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনে সিডনি, লন্ডন, নিউ ইয়র্ক যাবে, কিন্তু তাদের দেশের যেসব ভাইয়েরা চিকিৎসার জন্য বা আরও বিভিন্ন প্রয়োজনে এদেশে এসে ভারতীয়দের ক্ষোভের মুখে পড়ছে, তার জন্য কি তারা নিজেদের ক্ষমা করতে পারবে? তাদের হেনস্থার জন্য কিন্তু তোমরা, শুধুমাত্র তোমরাই দায়ী থাকবে। এই 5-6-7 জন যারা অতি উৎসাহে ক্যামেরার সামনে এসেছো, যারা ক্যামেরার আড়ালে ছিলে, তাদের কিন্তু কেউ চিনবে না। অথচ তোমরা সহজেই দোষী বলে কিন্তু চিহ্নিত হয়ে যাবে। সেই পরিস্থিতির জন্য তৈরি তো তোমরা? ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, না লাগলে ডিসলাইক দেবেন।
ইচ্ছা হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ইচ্ছা না হলে করবেন না। আমার ছোট্ট চ্যানেল, জানি এই ভিডিও সকলের কাছে পৌঁছবে না, তবু যদি অন্তত 10 জন দেখে তাহলেই আমার পরিশ্রম সার্থক।